বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে অভিযোগ উত্তর কোরিয়ার। জানিয়ে দেব, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া, যুক্ত হচ্ছে F-500। এছাড়া রয়েছে, চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে, জানালো বাইডেন। এছাড়া রয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। জানিয়ে দেব, যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন ভ্লাদিমির পুতিন। সর্বশেষ রয়েছে, রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত 25। মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে অভিযোগ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া বলছে, দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে নৌ মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্যে পড়েছে। উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয় জং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার 5 দিনব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে আজ বুধবার এসব কথা বললেন। তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব। গতকাল সকালের দিকে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্য দিয়ে শত্রুপক্ষ থেকে পরমাণু হামলা মোকাবিলার উপর মহড়া দিয়েছে। এরপর উত্তর কোরিয়ার নেতার বোন এসব কথা বললেন। গতকাল ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। আমেরিকা যখন উত্তর কোরিয়া উপদ্বীপ এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায়। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া, যুক্ত হচ্ছে S-500। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলেছেন, শিগগিরই তার দেশ আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে। শুইগু বলেন, স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী পানংশির সিস্টেম দ্বিগুণ করা যাবে। এই সিস্টেম স্বয়ংক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থেকে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বললেন, ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা পালন করছে। সের্গেই শুইগু আরও বলেন, চলতি সপ্তাহে রাশিয়ার সশস্ত্র বাহিনী অতি উন্নত মানের S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে। এই বিমান ব্যবস্থার ও কৌশলগত ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে পারবে। S-500 সম্পর্কে খুব বেশি জানা না গেলেও রাশিয়া এরই মধ্যে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। এছাড়া শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের রাডার সিস্টেমও হাতে পাবে বলে আশা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। এবার চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে বলছে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে। এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত $100 কোটি অস্ত্র সরবরাহ করা যাবে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পাশ হওয়া $9.5 কোটি সহায়তা প্যাকেজ পাশ হয়েছে, যার মধ্যে $6,100 কোটি দেওয়া হবে ইউক্রেনকে। বাকি অর্থ যাবে ইহুদিবাদী ইসরায়েল ও তাইওয়ানে। গত মঙ্গলবার এই বিলটি পাশ হয় সিনেটে। বিলের পক্ষে 79 জন সিনেটর ভোট দেন এবং বিরোধিতা করেন মাত্র 18 জন। এই পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলে আসছিল তার অবসান হলো। সিনেটে বিল পাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব। শিগগিরই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব, যাতে আমরা দ্রুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি। আমেরিকা ইউক্রেনকে যে নতুন সামরিক সহায়তা দিচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণ ভারী গোলাবারুদ থাকছে। এর পাশাপাশি থাকবে সাজোয়াজান ও অন্যান্য অস্ত্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে গতকাল কয়েকজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। কয়েকজন জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে কতগুলো আইটেম আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পাঠানো হবে। বাকিগুলো পাঠাতে একটু বেশি সময় লাগবে। পেন্টাগন এই বক্তব্যে স্বীকার করে অস্বীকার করার কোনো কিছুই করেনি বলছেন। এদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জামাইকা। গাজায় ইসরায়েলের চলমান হামলা, নির্বিচারে মানুষ হত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ডের ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। মঙ্গলবার জামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকা
জামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহ অবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি প্রদান করতে সমর্থন করে। জামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পরিপূর্ণ শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশের মধ্যে 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে একটি বৈঠকের পর যৌথ ঘোষণার পর ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া, মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সে সময় বলেন, যুদ্ধ কবলিত এই অঞ্চলে শান্তি নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি। এদিকে যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই আটক করা হলো রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে। আজ বুধবার 24শে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত থাকা এই মন্ত্রীকে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই আটক করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে তৈমুরকে আদালতে তোলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, চলছে বিস্তর তদন্ত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তার নেওয়ার ঘুষের পরিমাণ 10 লাখ রুবলেরও বেশি। এই ধরনের অপরাধের অঙ্কের জরিমানা প্রায় 15 বছর কারাদণ্ড হয়ে থাকে। তদন্ত কমিটির মঙ্গলবার জানিয়েছে, তৈমুর ইভানভকে আটক করার পর তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয়ের নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভকে মূলত দেশটির সামরিক অবকাঠামোর প্রকল্পের দায়িত্বে ছিলেন। 2022 সালে রাশিয়ার দখল থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতি পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন বা এসিএফ। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। তৈমুর ইভানভ পূর্ব মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর এখানেই বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শোইগুর ঘনিষ্ঠ সহযোগিতার পরিচয় রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে ইভানভের উপর, এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদও জব্দ করেছেন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একটি সংকটময় সময় পার করছে রুশ বাহিনী। নিজেদের আধিপত্য ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করতে হচ্ছে তাদের। এ সময় উপপ্রতিরক্ষা মন্ত্রীকে আটকের খবর নিশ্চিতভাবেই মর্মাহত করবে পুতিন সেনাদের। এদিকে রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত 25। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দোনেস্কে ভয়াবহ হামলা হয়েছে, এতে অন্তত 25 জন নিহত হয়েছেন। শহরটির রুশপন্থী নেতা ড্যানিশ পুশিলিন বলেন, দোনেস্কের ব্যস্ততম মার্কেটে ইউক্রেন এই হামলা চালিয়েছে, এতে অন্তত 20 জন আহত হয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছে, আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন। এতে সেখানে ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখ ভাগ সড়কে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। দোনেস্কের শহর সহ পূর্ব ইউক্রেনীয় বিস্তৃত অঞ্চলে কিছু অংশ 2014 সালের রুশ বাহিনী দখল করে নেয়। এরপর থেকে অঞ্চলটি আংশিকভাবে রুশ বাহিনী দখল করে নিয়েছে। গত 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত নতুন বছরের শুরু থেকে জোরদার করেছে উভয় পক্ষ। রাশিয়ার ইউক্রেনের এই যুদ্ধের উভয় ক্ষেত্রের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছে, তবে এসব আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনের তেমন দায় স্বীকার করেন না, নজির নেই। এর আগে 1 জানুয়ারি রাতে দোনেস্কের হামলা চালায় ইউক্রেন, এতে 4 জন নিহত এবং অন্তত 13 জন আহত হয়েছিলেন। এরপর এক সপ্তাহ পর মস্কো ক্রিসমাস উদযাপনের আগের দিন ইউক্রেনে গোলাবর্ষণ করে, এতে 2 জন নিহত হয়েছিলেন।